চোখ রাখবো অন্যান্য খবরে। সংসদে স্মোক ক্যান হামলার ঘটনায় বাংলাযোগ। রং হামলার অন্যতম অভিযুক্ত ললিত ঝা ভাড়া থাকতেন কলকাতায়। হালিশহরে নীলাক্ষ আইচ নামে এক সমাজকর্মীর সঙ্গে তার আলাপ হয়। কলকাতা টিভিতে চাঞ্চল্যকর দাবি নীলাক্ষ আইচের। হামলার ভিডিও নীলাক্ষকে পাঠায় ললিত, এমনটাই দাবি নীলাক্ষর। বুধবার লোকসভার অধিবেশন চলাকালীন হুলস্থুল কাণ্ড। দর্শকের গ্যালারি থেকে ঝাঁপ, বেঞ্চ থেকে বেঞ্চে টপকে হলুদ রং স্প্রে। সংসদ ভবনের বাইরেও রং হামলা। আর এবার সংসদে স্মোক ক্যান নিয়ে হামলার ঘটনায় জড়িয়ে গেল বাংলার নাম। কিভাবে জড়ালো বাংলার নাম? সংসদে স্মোক ক্যান তাণ্ডবে বাংলাযোগ। সংসদে রং হামলায় অন্যতম অভিযুক্ত ললিত ঝা। ঘটনার পর থেকে ফেরার ললিত ঝা। কলকাতার বড়বাজারের 218 রবীন্দ্র সরণিতে একটি বাড়িতে ভাড়া থাকতেন ললিত। ভাড়া বাড়ির আশেপাশের ছোট বাচ্চাদের পড়াতেন ললিত। রবীন্দ্র সরণি এই ঠিকানাতেই গত 1.5 বছর আগে ভাড়া থাকতেন ললিত ঝা। তার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন সেই বাড়ির, 3 তলা বাড়ির, তারা জানাচ্ছেন যে খুব একটা বাইরের মানুষের সঙ্গে কথাবার্তা বলতেন না ললিত। সংসদে স্মোক ক্যান হামলায় অভিযুক্ত ললিত ঝার সঙ্গে নাম জড়িয়েছে উত্তর 24 পরগনার হালি শহরের নীলাক্ষ আইচের। নীলাক্ষ কলেজ পড়ুয়া, সাম্যবাদী সুভাষ সভা নামে এক এনজিওর সভাপতি নীলাক্ষ। কিন্তু কিভাবে নাম জড়ালো নীলাক্ষর? এপ্রিল মাসে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে ভারত সভা হলের এক অনুষ্ঠানে ললিত নীলাক্ষ সাক্ষাৎ। অনুষ্ঠানে ললিতের কাজ দেখে মুগ্ধ হয় নীলাক্ষ। অনুষ্ঠানে ললিত ঝাকে নিজের এনজিওর অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় নীলাক্ষ। ওনার সাথে আমার পরিচয়টা হয় হচ্ছে একটা ইভেন্টে। আমি একটা ইভেন্টে গেছিলাম সেন্ট্রাল অ্যাভিনিউয়ে, ভারত সভা হল, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে। সেখানে আমি ওনাকে দেখি, উনি মানে হেল্প আউট করছিলেন, ইভেন্টটা অর্গানাইজ করতে হেল্প আউট করছিলেন। তো সেইখান থেকে আমার সাথে ওনার পরিচয় হয় এবং আমি ওনাকে তখন বলেছিলাম, যেহেতু দেখছিলাম এরকম অ্যাক্টিভলি কর্মঠভাবে উনি পুরো সেমিনারটা অর্গানাইজ করছেন, আমি সেইটা দেখে ওনাকে অ্যাপ্রোচ করেছিলাম আমাদের অর্গানাইজেশনে আসার জন্য। নীলাক্ষের চাঞ্চল্যকর দাবি, বুধবার নয় বৃহস্পতিবার হামলা হওয়ার কথা ছিল। এমনকি হামলার মুহূর্তের তোলা ছবি হোয়াটসঅ্যাপে নীলাক্ষকে পাঠায় ললিত। আমাকে একটা ভিডিও পাঠিয়েছে। হ্যাঁ, উনি আমাকে মেসেজ করেছিলেন যে এই ভিডিওটা রাখতে এবং এটার মিডিয়া কভারেজ দেখতে। তারপরে তুমি সেটা ডাউনলোড করেছিলে? সেটা আমি তখন নামিয়েছিলাম। ইতিমধ্যে নীলাক্ষর সঙ্গে যোগাযোগ করেছে দিল্লি পুলিশ। প্রয়োজনে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে বলে খবর। নীলাক্ষর সঙ্গে কথা বলেছেন ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ আধিকারিক। কলকাতা টিভি। বর্ধমান দুর্ঘটনায় রেলের বিরুদ্ধে এফআইআর দায়ের মৃতা মফিজা খাতুনের স্বামীর। বুধবারের পর বৃহস্পতিবার স্বাভাবিক ছন্দে বর্ধমান স্টেশন। প্রত্যেকটি প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চলাচল করছে, তবে স্টেশন চত্বরে জলাভাবে সমস্যায় যাত্রীরা। আরপিএফ ও জিআরপি মোতায়েন 2 নম্বর ও 3 নম্বর প্ল্যাটফর্মে, তবে ট্যাঙ্কের খুঁটিগুলির অবস্থা অত্যন্ত খারাপ থাকায় উদ্বিগ্ন যাত্রীরা। বর্ধমান স্টেশনে এখনো নিরাপত্তার অভাব বোধ করছেন যাত্রীরা। 8টি প্ল্যাটফর্মের মধ্যে প্রথম দিকে 3টি প্ল্যাটফর্ম 1, 2, 3 বন্ধ থাকলেও বুধবার রাত থেকে 3টি প্ল্যাটফর্ম খুলে দেওয়া হয়। ফলে 2 নম্বর, 3 নম্বর প্ল্যাটফর্মেও ট্রেন চলাচল করছে। তবে বর্ধমান স্টেশনে স্বাভাবিক ছন্দ ফিরলেও রয়েছে আতঙ্ক। 2020 সালের 4 জানুয়ারি বর্ধমান রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের প্রবেশ পথের ঝুল বারান্দা ভেঙে দুর্ঘটনা ঘটে। একাধিকবার এই ধরনের ঘটনায় যাত্রী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এখানে একদমই নিরাপত্তা নেই, কারণ বারবার ভেঙে পড়ছে। বহু পুরনো স্টেশন, রেল কোনোভাবেই সেইভাবে রক্ষণাবেক্ষণ করছে না, শুধুমাত্র উপরে একটা করে পাথর বসিয়ে দিচ্ছে এবং ভাবছে তো পুরোটাই আমাদের ঠিকঠাক, কিন্তু একদমই নয়। প্রত্যেকটা বিল্ডিংয়ে দেখুন পুরো ফাট আছে, যে কোনো মুহূর্তে বিল্ডিংগুলো ভেঙে পড়তে পারে। প্রসঙ্গত 1890 সালে তৈরি 133 বছরের পুরনো জলাধারের একাংশ ভেঙে মৃত্যু হয় 3 জনের, আহত একাধিক। হাসপাতাল সূত্রে খবর 34 জন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। তার মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 3 মৃতর মধ্যে একজন বর্ধমানের বাসিন্দা। তার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় বুধবার রাত 9টা নাগাদ। অন্য 2 জন বিহারের এবং ঝাড়খণ্ডের বাসিন্দা। বারবার রেলের গাফিলতিতে ঘটছে এ ধরনের দুর্ঘটনা। ফের জলের ট্যাঙ্ক আচমকা ভেঙে পড়ার ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বর্ধমান রয়েছে বর্ধমানেই। বর্ধমান থেকে চন্দন সেনগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি। এই সংক্রান্ত আরো খবর রয়েছে, আরো জেলার খবর রয়েছে, কিন্তু এখন সময় হয়ে গেছে একটা বিরতির পর থাকছে খবর। সঙ্গে থাকবেন।
ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো তা হলো বর্ধমান স্টেশন কাণ্ডে যতজন আহত এবং মৃত তাদের পরিবারকে, অর্থাৎ মৃতের পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে 50,000 টাকা দেওয়া হবে, এমনটাই সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ মৃত এবং আহতদের পরিবার পিছু যে টাকা দেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই ক্ষতিপূরণের অঙ্ক জানানো হয়েছে আজকে। প্রতিনিধি আমজাদ আলী শেখ রয়েছেন আমাদের সঙ্গে, বিস্তারিত জানবো তার কাছ থেকে। আমজাদ, কি খবর রয়েছে? প্রশাসনের পক্ষ থেকে এই যে ক্ষতিপূরণের অঙ্ক বলা হয়েছে সেটা কবে দেওয়া হবে, কি জানতে পারছো? দেখো, বিষয়টি হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই হয়তো রাজ্যপাল আসার কথা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে, এবং যে দুর্ঘটনা ঘটেছে বর্ধমান 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্মে জল ট্যাঙ্কে ফেলার পর, তাতে করে যে 37 জন আহতরা আছেন তারা ইতিমধ্যে কিন্তু তারা এখানে চিকিৎসাধীন রয়েছেন। তার আগে কিন্তু রাজ্যপালে ঢোকার আগে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে স্বপন দেবনাথ, ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী ও প্রাণী সম্পদ, তিনি কিন্তু আসেন এবং প্রত্যেককে হাতে 50,000 টাকা করে চেক তুলে দেন 37 জনকেই, এবং 3 জন যে নিহত হয়েছিলেন তাদের হাতে 2 লক্ষ টাকা করে চেক তুলে দেন তার পরিবারের হাতে। কার্যত আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে মন্ত্রী একটাই কথা বলে, কে আসছে আমি জানি না। তবে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস তিনি বলেছেন যে রাজ্যপাল হচ্ছে বিজেপির মুখপাত্র, তিনি কি এসে যায় সেটা আসল কথা নয়। কারণ হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন হচ্ছে মানবিক মুখ, সেই মানবিক মুখ দিয়ে কিন্তু অনুপ্রেরণায় তার জন্যই আজকে এখানে আসা, এবং 37 জনের কাছে আমরা সেই চেক তুলে দিলাম, অর্থাৎ 50,000 টাকার যে করে যে চেক সেই প্রদান করলাম। ধন্যবাদ আমজাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি আমজাদ আলী শেখের সঙ্গে। অন্যদিকে বুধবার বসিরহাটে ইটভাটার চিমনি ভেঙে মৃত 4 জন শ্রমিক। চিমনি রক্ষণাবেক্ষণের অভাবেই দুর্ঘটনার অভিযোগ, একাধিক গাফিলতির অভিযোগ ইটভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে। বসিরহাটের ধলতিথা ইটভাটায় 4 শ্রমিক মৃত্যুতে উঠছে গাফিলতির প্রশ্ন। দক্ষ শ্রমিকদের দাবি, গত কয়েক বছর ধরে চিমনির রক্ষণাবেক্ষণ হয়নি। রক্ষণাবেক্ষণের অভাবে মিথেন গ্যাস বিস্ফোরণে মৃত্যু শ্রমিকদের। শ্রমিক মৃত্যুতে কাঠগড়ায় ইটভাটা কর্তৃপক্ষ। শ্রমিকদের তরফে জানা গেছে, শীত পড়তেই বাটার মরশুম শুরু হয়। বুধবার সন্ধ্যায় ভাটার চিমনির তলায় আগুন দিতেই 120 ফুটের এই চিমনিতে বিস্ফোরণ হয়। গ্যাস, একটা চিমনি ধোয়ার গেলে একটা গ্যাস থাকে ভেতরে, সেই গ্যাসটা বেরোতে পারিনি। ওই তারির জন্য ওই গ্যাসটা বেরোতে পারিনি বলে চিমনিটা বাস্ট হয়ে গেছে। আমি তো প্রায় 17-18 বছর ভাটা চালাচ্ছি, ইট ভাটা চালাচ্ছি। তো আমাদের প্রথমেই নজিরে এরকম ঘটনা ঘটলো। আমাদের নজিরে এরকম ধরনের আজ পর্যন্ত এই ঘটনা ঘটেনি। সবাই সুস্থই বাড়ি ফিরুক। আর বিশেষভাবে আমার বন্ধু, আমরা একই বয়সে একসাথে পড়াশোনা করতাম, অসিত ঘোষ, যে মারা যাওয়ার কারণে সত্যি আমরা খুব ব্যথিত। উঠলো গাফিলতির, কেন চিমনিতে আগুন লাগানোর আগে রক্ষণাবেক্ষণ করা হলো না? দক্ষ শ্রমিকরা জানাচ্ছেন তলায় প্রচুর পরিমাণ মিথেন গ্যাস ভর্তি ছিল, আর আগুন লাগাতে সেই বিস্ফোরণ ঘটে। তাই আরও একবার গাফিলতির প্রশ্ন উঠে গেল। বসিরহাট মহকুমায় একাধিক ভাটা শিল্প রয়েছে, যেখানে তারা আগামী দিনে এই যাতে ঘটনা না ঘটে তাদের সতর্কবার্তা নিতে হবে। ইতিমধ্যে জেলা প্রশাসন প্রতিটি ভাটাকে সতর্কতা জারি করেছে। তারা জানাচ্ছেন উপযুক্ত সঠিক দক্ষ কারিগর দিয়ে দেখে রক্ষণাবেক্ষণ করার পরেই তারপরে চিমনিতে আগুন লাগাতে হবে। বসিরহাটের দক্ষিণের বিধায়ক ডক্টর সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বিষয়টি তদারকি করছেন। সরকার মৃত শ্রমিকদের পাশে আছে। এই যে ঘটনাটা ঘটেছে, দুর্ঘটনাটা সবসময় দুর্ঘটনা বেদনাদায়ক, এবং আমরা শোকতপ্ত সারা বসিরহাটবাসী, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার জন্য সংবাদ জানিয়েছেন, তাদের পরিবারের পাশে থাকার, সমবেদনা জানানোর এবং সাহায্য করার। শুধু রক্ষণাবেক্ষণ নয়, আমরা এটাকে একটা আইসোলেটেড দুর্ঘটনামূলক ইনসিডেন্ট হিসেবে ভেবেছি, এবং শুধু তাই নয়, আমরা প্রশাসনকে জানিয়েছি উপযুক্ত তদন্ত করতে। এখনো উদ্ধার কাজ চলছে। বেশ কয়েকজন শ্রমিক ইটভাটার চিমনির তলায় আটকে থাকতে পারেন বলেই আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহে ফরেনসিক দল। কিন্তু ঠিক কার গাফিলতি, কি কারণে ঘটল এই ধরনের ঘটনা, মৃত্যুর দায় নেবে কে, উঠছে একাধিক প্রশ্ন। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি। আর এখন সময় একটা বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকবেন।
সংসদ ভবন কাণ্ডে অন্যতম অভিযুক্ত ললিত ঝা, জানা যাচ্ছে তার এনজিও জঙ্গলমহলে অত্যন্ত সক্রিয় ছিল। বাঘমুন্ডির যে তুনতুরি গ্রাম, সেখানে এই যে এনজিও তার পাঠকক্ষ। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি হরিনারায়ণ সূত্রধর। হরিনারায়ণ, আর কি জানা যাচ্ছে? দেখো, বিশ্বপতি ক্যামেরার সামনে না এলেও উনি জানিয়েছেন যে 3 থেকে 4 মাস পূর্বে এনজিওর সাথে যুক্ত থাকার সুবাদে তার সাথে ফোনে যোগাযোগ হয়। উনি তাকে একটা স্কুল চালাবার পরামর্শ দেন। সেই সূত্র ধরে তিনি স্কুল চালিয়ে যেতেন। তার সাথে আর কোনো যোগাযোগ হয়নি। হরিনারায়ণ, তোমার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো যে এই যে পাঠকক্ষ, কতজন পড়ুয়া এখানে আসতেন এবং এই যে পড়ুয়ারা, তাদের মধ্যে কারোর কি সন্ধান পাওয়া গেছে বা কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে তাদের পক্ষ থেকে? কি জানতে পারছো? তাদের অভিভাবক পক্ষ থেকে এটা জানা গেছে যে 17 থেকে 18 জন এখানে পড়াশোনা করতেন বাচ্চারা, কিন্তু 1.5 থেকে 2 মাস পূর্বে তাই সেই স্কুল বন্ধ হয়ে যায়। কিন্তু তারা অন্য কাউকে এই স্কুলে আনাগোনা করতে দেখা যায়নি। কবে থেকে এই পাঠকক্ষ শুরু হয়েছে এবং কতদিন চলেছে, কখন থেকে কখন অবধি চলতো, যদি একটু বলতে পারো? এমনি যে কোভিড সিচুয়েশনের আগে থেকে এই স্কুল চলতো, কিন্তু 3-4 মাস পূর্বে তার সাথে যোগাযোগ হয়। হরিনারায়ণ, একটা বিষয় জানতে চাইবো, এই যে পাঠকক্ষে গড় হাজির পড়ুয়ারা গত 2 সপ্তাহ ধরে, এটা কেন? অভিভাবকরা কি বলছেন? অভিভাবক বলছে আমরা কিছু বলতে পারছি না, হঠাৎ করে স্কুল বন্ধ। স্কুলটা চালু হলে আমাদের ছেলেমেয়েরা উপকৃত হলো। তার বেশি তাদের কাছে কোনো তথ্য নেই। ধন্যবাদ হরিনারায়ণ। কথা বললাম আমাদের প্রতিনিধি হরিনারায়ণ সূত্রধরের সঙ্গে। জেলার সারাদিন আজকের মতো এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।